সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক এবং বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকের মূল পাঠ্য বিষয় হচ্ছে আসলে কপোতাক্ষ নদ সংশ্লিষ্ট প্রশ্নাবলী, অর্থাৎ কবিতা অংশ থেকে কপোতাক্ষ নদ কবিতা থেকে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। প্রথমেই আমি মূলক প্রশ্নের অ্যান্সারগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কত সালে জন্মগ্রহণ করেন? মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিনি কত সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? তিনি আগের প্রশ্নটি আমার ভুল হয়েছে, দুঃখিত সেজন্য। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? সেটি হচ্ছে 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিনি কত সালে মারা যান? মাইকেল মধুসূদন দত্ত 1873 সালের 29 জুন মারা যান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? তিনি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথম জীবনে কোন পেশায় জড়িত ছিলেন? তিনি প্রথম জীবনে আইন পেশায় জড়িত ছিলেন। কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা কে? কৃষ্ণকুমারী নাটকের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। একে কি বলে সভ্যতা কি ধরনের রচনা? এটি একটি প্রহসনমূলক রচনা। তাকে কোথায় সমাধিস্থ করা হয়? তাকে কলকাতায় সমাধিস্থ করা হয়। তার ইংরেজি কাব্যগুলোর নাম কি? তার ইংরেজি কাব্যগুলোর নাম হচ্ছে, প্রথমটি দ্য ক্যাপটিভ লেডি এবং পরেরটি হচ্ছে ভিশন অব দ্য পাস্ট। তিনি বিলেত গমন করেন কেন? তিনি ব্যারিস্টারি পড়ার জন্য বিলেত গমন করেন। রত্নাবলী কি ধরনের গ্রন্থ? রত্নাবলী হচ্ছে মাইকেল মধুসূদনের ইংরেজি নাটক এবং নাট্যানুবাদমূলক গ্রন্থ। তার প্রথম প্রবর্তিত ছন্দের নাম কি? তার প্রথম প্রবর্তিত ছন্দের নাম হচ্ছে সনেট। কখন তার ইংরেজি সাহিত্যের প্রতি অনুরাগ জন্মে? হিন্দু কলেজে পড়ার সময়। তার রচিত পত্রকাব্যের নাম কি? তার রচিত পত্রকাব্যের নাম হচ্ছে তিলোত্তমা, বীরাঙ্গনা কাব্য। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? মেঘনাদ বধ কাব্য। কপোতাক্ষ নদ কবিতা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার নামের আগে মাইকেল যুক্ত হয় কখন? যখন তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তার রচিত চতুর্দশপদী কবিতাটি কত লাইনের? তার রচিত কবিতাটি 14 লাইনের। কপোতাক্ষ নদ কবিতায় প্রতিটি লাইনে কতটি অক্ষর আছে? প্রতিটি লাইনে 14টি অক্ষর আছে।
শৈশবে তিনি কোন নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন? যশোর জেলার সাগরদাড়ি গ্রামের সেই কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। দূরে বসে তিনি কোন ধ্বনি শুনতে পান? দূরে বসে তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। জন্মভূমি কোন নদ কবিকে স্নেহ ডোরে বেঁধেছিল? কপোতাক্ষ নদ কবিকে স্নেহ ডোরে বেঁধেছিল। তিনি কিভাবে আক্ষেপ করেছেন? তিনি কি ভেবে আক্ষেপ করেছেন? কপোতাক্ষ নদের সাথে আর দেখা হবে না ভেবে আক্ষেপ করেছেন। দুগ্ধ স্রোতরূপী কাকে বলা হয়েছে? কপোতাক্ষ নদকে বলা হয়েছে। কবি কাকে রাজা বলেছেন? সাগরকে রাজা বলেছেন। কবি প্রজা বলেছেন কাকে? কবি কপোতাক্ষ নদকে প্রজা বলেছেন। চতুর্দশ পদী কবিতার স্তবক কয়টি? দুটি। চতুর্দশ পদী কবিতায় ভাবের পরিণতি পাওয়া যায় কোন অংশে? চতুর্দশ পদী কবিতায় ভাবের পরিণতি পাওয়া যায় ষষ্ঠকে। নিশা শব্দের অর্থ কি? নিশা শব্দের অর্থ রাত। চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা থাকে। চতুর্দশপদী কবিতার অন্তমিল কিরূপ? চতুর্দশপদী কবিতার অন্তমিল হবে ক খ ক খ ক খ খ ক গ ঘ গ ঘ গ ঘ। কপোতাক্ষ নদ কবিতার ছন্দমিল কেমন? গ ঘ গ ঘ গ ঘ। সনেটের গঠন প্রকৃতি ও চরণের মিল কেমন হয়? সুনির্দিষ্ট। পরের প্রশ্ন হচ্ছে বিরলে। বিরলে শব্দের অর্থ কি? বিরলে শব্দের অর্থ হচ্ছে একান্ত নিরিবিলিতে। অষ্টকে ও ষষ্ঠকে ভাবের কি হয়? অষ্টকে ভাবের প্রবর্তনা হয়, ষষ্ঠকে ভাবের পরিণতি হয়। তিনি কোথায় বসে কপোতাক্ষ নদ কবিতা রচনা করেন? ফ্রান্সের ভার্সাই শহরে বসে তিনি কপোতাক্ষ নদ রচনা করেন। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের তৃষ্ণা বলতে কপোতাক্ষের অফুরান স্নেহধারাকে বোঝানো হয়েছে। তার কবিতায় কি প্রকাশ পেয়েছে? পরবর্তী প্রশ্ন হচ্ছে তার কবিতায় কি প্রকাশ পেয়েছে? তার কবিতায় স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। তিনি দেশ ত্যাগ করেছিলেন কেন? পাশ্চাত্য জীবনাদর্শের মোহে পড়ে। বঙ্গজন বলতে কবি বুঝিয়েছেন বঙ্গদেশে জন্মগ্রহণকারী জনগণ। বঙ্গের সঙ্গীত বলতে কবি বুঝিয়েছেন কপোতাক্ষ নদের কুলুকুলু ধ্বনি। সনেটের বৈশিষ্ট্য বলতে বোঝায়। সনেটের বৈশিষ্ট্য বলতে বোঝায় 14টি চরণ এবং 14টি মাত্রা। অষ্টক ও ষষ্ঠক বলতে যা বোঝায়। অষ্টক বলতে কবিতার প্রথম 8 চরণের স্তবককে বোঝায়, আর ষষ্ঠক বলতে পরবর্তী 6 চরণের কবিতার পরবর্তী 6 চরণের স্তবককে বোঝায়। কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনে কবির
প্রশান্তি লাভ হয়। কপোতাক্ষ নদ কবিতায় আছে কপোতাক্ষ নদ কবিতায় আছে কবির শৈশবের সঙ্গী কপোতাক্ষের এবং শৈশবের স্মৃতির কথা এই কবিতায় আছে। তিনি স্মৃতিকাতর হয়েছেন কেন? কারণ তিনি দূরে বসে কপোতাক্ষ নদের কথা মনে পড়ায়। তিনি বাংলা ভাষায় প্রথম সাহিত্য চর্চা করেননি কেন? ইংরেজি সাহিত্যে খ্যাতি অর্জনের জন্য। প্রবাসী স্বদেশ প্রেমের উদ্বেলতা জাগে যে কারণে। জন্মভূমির স্মৃতি ও দেশাত্মবোধ উদ্দীপ্ত হলে। যে কোনো কবিতার প্রধান বাহন কি? যে কোনো কবিতার বাহন হচ্ছে ভাব। কবি কেন কপোতাক্ষ নদকে নিয়েই কবিতা রচনা করলেন? কারণ শৈশবে এ নদটি তার কাছে ফেলে আসা জন্মভূমির অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছিল বলে। কবি কেন কপোতাক্ষ নদের শাব্দিক অর্থ কি? কপোতাক্ষ নদের শাব্দিক অর্থ হচ্ছে পায়রার মতো চোখ, স্রোতবিহীন নদী। শিক্ষার্থীরা, এরপরে আমি তোমাদের বহুপদী সমাপ্তির প্রশ্নগুলো আমি এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, আমি যদিও কিছু প্রশ্ন হাতে লিখেছি, কিন্তু এই প্রয়োগমূলক প্রশ্নে যেহেতু উদ্দীপক থাকে, সেহেতু আমার লেখা সম্ভব হয়নি বলে আমি দুঃখিত। তাই আমি তোমাদেরকে আমরা আলোচনা করেই কর্তৃপক্ষ মহোদয়ের সাথে আলোচনা করেই আমরা প্রশ্নগুলো এভাবে দিয়েছি। তো এখন আমরা জেনে নিব যে এখানে দেওয়া আছে মেহেদী দেশ বিদেশের অনেক নদীর পানি পান করেছে, কিন্তু সেগুলো জন্মভূমির নদীর পানি আর মতো তার তৃষ্ণা মেটাতে পারেনি। কপোতাক্ষ নদ কবিতায় কোন চরণের সাথে এর মিল আছে? কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্নের উত্তরটি হবে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি। উদ্ধৃত অংশের সাথে কবি মনের কোন ভাবটি সঙ্গতিপূর্ণ? তব কলকলে জোড়ায় একা নামি ভ্রান্তির ছলনে। তারপরে প্রশ্ন হচ্ছে শাহীন লন্ডনে থাকলেও ঘুমের মধ্যে সে তার গ্রামের নদীটির কলকল ধ্বনি শুনতে পায়। উদ্দীপকের বিষয়টি কপোতাক্ষ নদ কবিতার যে চরণে প্রতিফলিত হয়েছে? তব কলকলে জোড়ায় একা নামি ভ্রান্তির ছলনে। পরের প্রশ্ন হচ্ছে স্বদেশের নদীর জল কবির দৃষ্টিতে কিসের সাথে তুলনীয়? মায়ের বুকের দুধের সাথে তুলনীয়। পরবর্তী প্রশ্ন রবিন সাহেব বললেন তার জীবনে ভ্রান্তির শেষ হলো। ভ্রান্তি কথাটি কপোতাক্ষ নদ কবিতায় কি অর্থে ব্যবহৃত যথার্থ হয়েছে? ভুল। ভুল। চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য নয় কোনটি? ষষ্ঠকে ভাবের প্রবর্তনা, অষ্টকে পরিণতি। কারণ আমরা জানি যে ষষ্ঠকে হচ্ছে পরিণতি আর অষ্টকে ভাবের প্রবর্তনা। পরবর্তী প্রশ্ন সুমন বিদেশে পড়াশোনা করে, প্রতিনিয়তই তার মনে পড়ে নিজ গ্রামের প্রিয় নদীটির কথা। কপোতাক্ষ নদ কবিতার কোন চরণে এ বিষয়ের প্রতিফলন আছে? লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। পরবর্তী প্রশ্ন কপোতাক্ষ নদ কবিতার সাথে কোন চরণের ভাবগত মিল আছে? কি গভীর জলধারা ছড়ালো সে হৃদয়ে আমার। এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দেখে নাও। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাঁই। উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে? সতত হে নদ তুমি পরমোর মনে। পরবর্তী প্রশ্ন কপোতাক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে কবির স্মৃতিকাতরতা।
পরবর্তী প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতার ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? স্বদেশ প্রেম। কপোতাক্ষ নদ কবিতার মূল সুর কি? স্মৃতিকাতরতা। কপোতাক্ষ নদ কবিতাটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? স্বদেশ প্রেম। কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে কবি কপোতাক্ষ নদ কবিতার মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন? ভাষার তীক্ষ্ণতা। এবারে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্য রচনায় ব্রতী হয়েছিলেন কারণ পাশ্চাত্য জীবনের প্রতি প্রবল আগ্রহ, ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় তীব্র আবেগ, এই দুটি। কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হিসাবে উল্লেখ করা যায় শেষ ৬ চরণ মিল গ ঘ গ ঘ গ ঘ এবং প্রথম ৮ চরণ ক খ খ গ ক খ খ গ। অষ্টকে ভাবের প্রবর্তনা। এটি উত্তরটি আবারও বলে দিচ্ছি। কপোতাক্ষ নদ চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা যায় শেষ ৬ চরণ মিল গ ঘ গ ঘ গ ঘ এবং অষ্টকে ভাবের প্রবর্তনা। মাইকেল মধুসূদন দত্ত রচিত কাব্যগ্রন্থ হল বীরাঙ্গনা কাব্য এবং ব্রজাঙ্গনা কাব্য। পরবর্তী প্রশ্ন, কবি কপোতাক্ষ নদের কাছে মিনতি জানিয়েছেন তাকে বন্ধুর মতো স্মরণ করতে এবং বঙ্গবাসীর কাছে তার স্মৃতিকাতরতা পৌঁছে দিতে। পরবর্তী প্রশ্ন, সতত হে নদ তুমি পড়ো মোর মনে চিত্রকল্পে ফুটে উঠেছে স্মৃতি রোমন্থন। কপোতাক্ষ নদ কবিতায় পঙ্ক্তিটি হিসাবে গ্রহণযোগ্য। বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে শখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। পরের প্রশ্ন হচ্ছে, আর কি হবে দেখা চরণে কবির প্রকাশ পায় হতাশা ও সন্দেহ। হতাশা ও সন্দেহ। গীতি কবিতা। সনেট কবির সূক্ষ্ম আবেগ এবং স্বাতন্ত্র্যপূর্ণ অনুভূতির মধুর সুর মাধুর্যে প্রকাশিত হয় বলে। পরবর্তী প্রশ্ন, কপোতাক্ষ নদ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে প্রকাশিত হয়েছে দেশপ্রেম। শিক্ষার্থীরা এবার অভিন্ন তথ্যভিত্তিক। তপন কাজের খোঁজে গ্রাম ছেড়ে শহরে আসে। কিছুদিন যেতে না যেতেই তার মন বিষণ্ণ হতে থাকে। ছুটির দিনে যখন বাসায় একা থাকে তখন তার শৈশবের স্মৃতি মনে পড়ে। মনে পড়ে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা ইছামতি নদীতে সাঁতার কাটা, মাছ ধরা, নৌকা চালানোর স্মৃতিগুলো। সেই সাথে মনে পড়ে ফেলে আসা গ্রাম ও গ্রামের মানুষগুলোকে। উদ্দীপকের বক্তব্যের সাথে তোমার পঠিত কোন কবিতার বক্তব্যের সাদৃশ্য রয়েছে? উত্তর হচ্ছে কপোতাক্ষ নদ। উদ্দীপকের আলোচ্য মূল বক্তব্যে উক্ত কবিতার কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? দেশপ্রেম। পরবর্তী উদ্দীপক, কুষ্টিয়ার ছেলে আবিরের গড়াই নদীকে কেন্দ্র করে অনেক স্মৃতি রয়েছে। আজ বিদেশে গিয়ে গড়াই নদীর তীরের শৈশব স্মৃতিগুলো তার মনে পড়ছে। স্মৃতিগুলো মনে পড়তে তার মন উদাস হয়ে উঠেছে। উদ্দীপকটির সাথে নিচের কোন ধরনের ভাবগত মিল খুঁজে পাওয়া যায়? সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, এই চরণটির মিল খুঁজে পাওয়া যায়। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কবির কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? দেশপ্রেম। পরবর্তী উদ্দীপক, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? স্মৃতিকাতরতা। ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে যে চরণে, তা হলো সতত তোমারই কথা ভাবিয়ে বিরলে, জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে।
পরবর্তী উদ্দীপক হচ্ছে, এ আমার শৈশবের নদী, এ জলের প্রহার, সারাদিন তীর ভাঙে, পাক খায়, ঘোলা স্রোত টানে। উদ্দীপকের কবিতাটির সাথে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য লক্ষ্য করা যায়? কপোতাক্ষ নদ। উভয় কবিতার সাদৃশ্যপূর্ণ যে দিক দিয়ে, কোন দিক দিয়ে? ভাবগত দিক দিয়ে। পরবর্তী উদ্দীপক, নিপা পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে এসেছে, কিন্তু জন্মভূমির শৈশবের স্মৃতি সে কিছুতেই ভুলতে পারছে না। সে ইংল্যান্ডের টেমস নদীর পানি পান করেছে, কিন্তু তৃষ্ণা মেটেনি। জন্মভূমির সুরমা নদীটি যেন তাকে স্নেহ ডোরে বেঁধেছে। তার মনে সন্দেহ জাগে, সে কি কোনোদিন জন্মভূমি নদীটি দেখতে পাবে? উদ্দীপকের নিপার জন্মভূমি নদীটির সাথে কপোতাক্ষ নদ কবিতার কবির জন্মভূমির কোন নদীটির মিল রয়েছে? কপোতাক্ষ নদের মিল রয়েছে। উদ্দীপকের ভাবটি কপোতাক্ষ নদ কবিতার কোন চরণটির মাধ্যমে ফুটে উঠেছে? আর কি হে হবে দেখা, এই চরণটি। পরবর্তী উদ্দীপক, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাখে সেথা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল। উদ্দীপকে ফুটে ওঠা অনুভূতি নিচের কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ? কপোতাক্ষ নদ কবিতা রচনার সাথে সাদৃশ্যপূর্ণ। উল্লিখিত সাদৃশ্যপূর্ণ দিকটি হলো স্নেহ কাতরতা। প্রশ্নটির উত্তর হবে দেশপ্রেম। পরের উদ্দীপক, জনপদে কি অধীর কোলাহল, মায়াবী নদী এনেছে স্রোতের মতো, আমি তার খুঁজিনি কিছুই। উদ্দীপকের ভাবের সাথে কপোতাক্ষ নদ কবিতার কোন চরণটি সাদৃশ্যপূর্ণ? দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার যে ভাবটি প্রকাশ পেয়েছে, কর্মচঞ্চলতা, সৌন্দর্য বৃদ্ধি, মমত্ববোধ। শিক্ষার্থীরা, আমি তোমাদের এই প্রশ্নগুলো মোটামুটি আলোচনা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সারগুলো আমার শুনে খাতায় নোট করে নেওয়া, খাতায় লিখে নেওয়া। তোমরা এই প্রশ্নগুলো আশা করি ভালো করে মুখস্থ করবে, কারণ বহুপদী এবং অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নগুলো হচ্ছে দুইটা মিলে। এখানে তোমাদের সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে হয়। তাই আমি মনে করি এই উদ্দীপকগুলো খুব সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়বে, এবং তুমি কোন উত্তরটি দিয়েছি আমি সেটি যাচাই করে তুমি মুখস্থ করবে। তোমার তাহলে মনে রাখার জন্য সুবিধা হবে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদের জ্ঞানমূলক প্রশ্নগুলোরও অ্যান্সার বলেছি, এগুলোরও মোটামুটি অ্যান্সারগুলো বলে দিছি। এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা খাতায় তুলে নিবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং মুখস্থ করবে। আবারও বলছি, যেহেতু অভিন্ন তথ্যভিত্তিক এবং বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নে কি হয়, প্রশ্নগুলো একটু খুব জটিলভাবে দেওয়া থাকে, তাই সঠিক উত্তরটি বাছাই করতে একটু সময় লাগে। তোমরা খুব মনোযোগের সাথে মাথা ঠান্ডা করে প্রশ্নগুলো শুনবে এবং লিখে নিবে, এবং যাতে পরীক্ষার সময় তোমরা ভালো করে লিখতে পারো সেই চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।